রোববার সন্ধ্যায় 18 জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। বাতাসের গতি হবে ঘন্টায় 100 মাইল। 7 থেকে 10 ফুট উচ্চতা, জলোচ্ছ্বাসের আশঙ্কা। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপকূলে নানা প্রস্তুতি। জেলায় জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক। প্রস্তুত রাখা হয়েছে 80,000 স্বেচ্ছাসেবক। আনারের খণ্ডিত দেহাবশেষ খুঁজতে অভিযানে কলকাতা পুলিশ। তদন্তের স্বার্থে আজই ভারত যাচ্ছে গোয়েন্দা পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দল। এক দশকেও কাউন্সিল হয়নি চট্টগ্রাম আওয়ামী লীগে। হতাশ নেতাকর্মীরা। এ বছরের অক্টোবরের সম্মেলন বলছেন দায়িত্বপ্রাপ্তরা। বাদ পড়তে পারেন বিতর্কিতরা। চাঁপাইনবাবগঞ্জে 27টি পরিবারের জন্য বরাদ্দের সেলাই মেশিন ছবি তুলে ফিরিয়ে নিল এলজিইডির কর্মকর্তা। মহিলা ভাইস চেয়ারম্যানের লিখিত অভিযোগ। দেশ জনপদ সংবাদে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমাল রোববার ভোররাত থেকে সন্ধ্যা নাগাদ বিপজ্জনক হয়ে আঘাত হানতে পারে। শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এমনটা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বলেন, আজ রাত 12টার পর থেকে ঘূর্ণিঝড়টি বিপজ্জনক হয়ে উঠতে পারে। সাতক্ষীরা থেকে চট্টগ্রাম কক্সবাজার হয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানলে 7 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। পায়রা ও মোংলা বন্দর থেকে ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিমে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে। শনিবার সচিবালয়ে দুর্যোগ মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা থেকে কক্সবাজারের উপর দিয়ে বিপজ্জনকভাবে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে। রাত্রে 12টা 1টা নাগাদ এটা 10 নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। এছাড়া এই ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত রেমাল রাত 12টার পর বিপজ্জনক হয়ে উঠলে 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হবে। ঘূর্ণিঝড়টি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সেন্টার সহ প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী ও ত্রাণ সামগ্রী। 4000 আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনো খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। বর্তমানে যেহেতু 1 এবং হয়তো 2-3 ঘন্টার ভিতরে 3-4-এ চলে যাবে, 4-এ চলে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের আমরা প্রস্তুত রেখেছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সকাল 9টায় নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দূরে। যে এখন গভীর নিম্নচাপ আছে, যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেইটার প্রভাবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু উপকূলীয় এলাকায়, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, এই সকল জায়গার অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে দেশের অন্যত্র কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রিমাল এবং সেটা আগামীকালকে বিকালের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। আঘাত হানতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড় রেমালে পাহাড়ি অঞ্চলেও ভূমিধস হতে পারে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপকূলীয় জেলায় চলছে প্রস্তুতি। মাইকিং করে সচেতনতা বাড়ানো সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। উপকূলীয় জেলার সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি সঞ্চয় করে অগ্রসর হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়ার দিকে। শনিবার সন্ধ্যার পর এটি ঘূর্ণিঝড় রেমালের রূপ নিয়ে রোববার আঘাত হানতে পারে উপকূলে। এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রামের উপকূলের মানুষকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় সকাল থেকে সচেতনতামূলক কার্যক্রম চালায় কোস্টগার্ড। মাইকিং করে ঝুঁকিপূর্ণদের উদ্বুদ্ধ করা হয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য। ভয়াবহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, তো আমরা সতর্কতাভাবে আছি, প্রস্তুত নিয়ে আছি।
ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন স্টেশন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য উপকূলীয় অঞ্চলের সকল জনগণকে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। সমুদ্র তীরবর্তী এলাকার আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা এবং অন্যান্য যে প্রস্তুতি আছে, যে পর্যাপ্ত শুকনা খাবার, ত্রাণ সামগ্রী এটা মজুত করা, এবং সবচেয়ে যেটা বেশি জরুরি যে মানুষকে সচেতন করা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় 3 ধাপের প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে 869টি আশ্রয় কেন্দ্র, বরাদ্দ দেওয়া হয়েছে নগদ টাকা ও শুকনো খাবার। সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে কোস্টগার্ড। এদিকে আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছেন উপকূলবাসী। ভোলা জেলায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা এই জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি হিসাবে 3টা ধাপে আমরা প্রস্তুতি নিয়েছি। ঘূর্ণিঝড় আইলার ক্ষত এখনো শুকায়নি সাতক্ষীরা উপকূলের মানুষের মন থেকে। তাই রেমাল নিয়ে আতঙ্কিত এই জেলার বাসিন্দারাও। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। সবগুলো আশ্রয় কেন্দ্র আমরা রেডি করে রেখেছি। আমাদের কয়েক হাজার সিপিপি ভলান্টিয়ার কাজ করে, আমাদের অনেক বেসরকারি সংস্থা আমাদের সাথে কাজ করে। তো সকলের একটা সমন্বয় ঘটিয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। ঝড় তুফান এলে আমরা অনেক আতঙ্কে থাকি এবং ঝড় তুফান আসলে আমরা সেকেন্ড সেন্টার চলে যাই। নদীর পানি যখন বের হয়ে যায় তখন হয়তো দুশ্চিন্তা থাকি যে কখন কি হয়ে যায়। আবার উপকূলের মানুষ আতঙ্কিত। আগামীকাল আরেকটি বড় সাইক্লোন আঘাত আনবে এমন একটি ঘোষণা ইতিমধ্যে আছে। 2009-এ 25শে মে যে আইলা, সে আইলার এখনও ধকল কাটেনি। এছাড়াও ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় বাগেরহাট, বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির সবশেষ খবর জানাতে কক্সবাজার, সাতক্ষীরা ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, ঘূর্ণিঝড় মোকাবেলায় পর্যটন নগরী কক্সবাজারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ অরিন, সকাল থেকেই কক্সবাজারে বলা যায় যে রোদ আর মেঘের খেলা দেখেছে প্রকৃতি, এবং দুপুর নাগাদ কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু বিকেল হতেই হঠাৎ হঠাৎ দমকা বাতাস বইছে এবং অনেক সময় এই তীব্র বেগেও বাতাস বইছে। তবে কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানে আমরা দুপুরের যে জোয়ারটা দেখেছি, সেখানে অস্বাভাবিক বাড়ন্ত পানি সেটি প্রত্যক্ষ করেছে এখানকার মানুষ। এবং 3 নম্বর সতর্কতা সংকেত, সাধারণ মানুষকে সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা যেটি দেখছি যে অনেকেই সমুদ্র স্নানে ব্যস্ত। আর প্রস্তুতি যে বিষয়টি, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনরূপ যে দৃশ্যমান প্রস্তুতি সেটি নেওয়া হয়নি। তবে বিকেল 5টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা রয়েছে। এরপরেই হয়তো তাদের যে প্রস্তুতি এবং এরপরে কি কি ব্যবস্থা তারা নেবেন সেই বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করার কথা রয়েছে জেলা প্রশাসনের। আমরা অন্যান্য উপজেলাগুলোতেও খবর নিয়েছি যে বিশেষ করে দ্বীপ উপজেলা, মহেশখালী এবং কুতুবদিয়ায়, সেখানেও এই যে জেলা প্রশাসনের যে 5টার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাটি রয়েছে, সেই সভার পরেই হয়তো নির্দেশনা যাবে। এবং যেটি আসলে বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় রিমালের ফলে উপকূলে জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটি ধারণা করছি প্রাথমিকভাবে, হয়তো উপকূলের যে মানুষগুলো রয়েছে, সাধারণ মানুষগুলো, তাদেরকে সরিয়ে নেওয়ার যে ব্যবস্থা, সেটি হয়তো আজ বিকেল থেকে শুরু হতে পারে। তবে সাগরেও উত্তাল রয়েছে বেশ, এবং মাছ ধরার যে ট্রলারগুলো আশপাশে ছিল, সেগুলো মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড় করতে আমরা দেখেছি। এবং সেই সাথে আর সাধারণ মানুষের যে প্রস্তুতি, সেই সাধারণ মানুষের প্রস্তুতি এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আর এখন আকাশ বেশ মেঘলা করেছে কক্সবাজারে, এবং সেই সাথে যেটি বলছিলাম, আসলে দুপুর নাগাদও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং এখন দমকা হাওয়া বইছে। তো অরিন, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা সাতক্ষীরায় যুক্ত হব। আমাদের সহকর্মী রয়েছেন শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি জানাবেন ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সেখানে কেমন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে?
অরিন, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর, যেটি এমন কোনো দুর্যোগ নেই যেখানে ক্ষতবিক্ষত হয়নি এবং ক্ষতিগ্রস্ত হয়নি এই অঞ্চলের মানুষ। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এখানকার কপোতাক্ষ নদ। এই ভাটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত, আর একই সাথে তার প্রভাব কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে 7-এর 1 পোল্ডার সুভদ্রকাঠি এই যে বাঁধ, ইতিমধ্যে কিন্তু এখানকার জিও ব্যাগ সরে গিয়েছে। এই যে অবস্থা, এই অবস্থায় আসলে কতটুকু এই উপকূলের মানুষ টিকে থাকতে পারবে তা নিয়ে কিন্তু এখানে উদ্বিগ্ন। পানি উন্নয়ন বোর্ড তারা তাদের সামর্থ্য নিয়ে রাত থেকে তারা কিন্তু এখানে কাজ করছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি অরিন, এখানে কিন্তু তারা কিন্তু এই যে সাধারণ মানুষ কিন্তু তারা চেষ্টা করছে, পানি উন্নয়ন বোর্ড তারা চেষ্টা করছে যে জিও ব্যাগ ফেলে এই ভাঙা অংশটিকে টিকিয়ে রাখবার জন্য। তা না হলে আপনি দেখতে পাচ্ছেন এই যে উত্তাল ঢেউ, এই উত্তাল ঢেউ, এই ভাটির মধ্যেও যে উত্তাল ঢেউ, এই ঢেউ আসলে এই বাঁধকে কতটুকু রক্ষা করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা জানবার চেষ্টা করব আসলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কত আপনারা কি করছেন এবং কিভাবে মানুষকে নিরাপদ করতে পারবেন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি বিভিন্ন পোল্ডার ঘুরেছি, গতকাল বিভিন্ন এলাকা আইডেন্টিফাই করে সেখানেও কাজের ব্যবস্থা করেছি এবং আমি এখানে সকাল থেকে অবস্থান করে এখানে যখনই আমি এই জিনিসটা দেখতে পেলাম সাথে সাথে দ্রুত গতিতে জিও ব্যাগ ভরে এখন দেখতেছেন এটা সিল করার চেষ্টা করছি আমরা, এবং আমাদের লোকজন সব বিভিন্ন পোল্ডারে অবস্থান করছে। এই পোল্ডারটার কথা যেহেতু বললেন আপনি, এটা টোটাল যে লেন্থ আছে তার মধ্যে আমি এই অংশটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়ার ফলেই এই বস্তাগুলো পড়ছে। এবং আমি আরও অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যেখানে আমি ঝুঁকি মনে করব সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা আমরা নিব এবং ইনশাআল্লাহ আমরা এটাকে মোকাবেলার চেষ্টা করতেছি, সর্বাত্মক চেষ্টা করতেছি এবং আমাদের এলাকাবাসীও আমাদের যথেষ্ট হেল্প করবেন বলে আমি আশা করি। ধন্যবাদ। আচ্ছা, আর কোন কোন জায়গায় এরকম পরিস্থিতি রয়েছে বলে আপনি খবর পেয়েছেন? ধন্যবাদ। খবর বলতে আমাদের পুরা পোল্ডার জুড়েই আমাদের মনিটরিং ব্যবস্থা খুব স্ট্রং আছে। আমি গতকালও যেমন পোল্ডার 7-এর 2 ওখানে গিয়েছি, ওখানেও আমি যেখানে যেখানে একটু ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে পেরেছি। এরকম আমার টোটাল পোল্ডার বিভিন্ন পোল্ডার মিলিয়ে আমার 15টির মতো জায়গা নির্ধারণ করেছি যেটা অধিক ঝুঁকিপূর্ণ এবং যেখানে আমরা ইমিডিয়েট অলরেডি কাজ চলতেছে এরকম। ধন্যবাদ। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। আপনি অরিন শুনছিলেন পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা 2-এর যে নির্বাহী প্রকৌশলী, তিনি কিন্তু জানাচ্ছিলেন, আপনি কিন্তু দেখছেন প্রাণান্তর চেষ্টা কিন্তু এইটুকু রক্ষা করতে না পারলে এখানকার কিন্তু লোকালয়, এখানকার সবকিছু কিন্তু ভেসে চুরমার হয়ে যাবে, মানুষের স্বপ্ন ভেসে যাবে। এখানে প্রাণহানির ঘটনা ঘটা কিন্তু এখন শুধু সময়ের ব্যাপার, যে জন্য কিন্তু আমি দেখাবার চেষ্টা করছি এখন কিন্তু মানুষ কিন্তু রক্ষা করার জন্য, তার বাদ রক্ষা করার জন্য এখানে কিন্তু অসংখ্য মানুষ তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে। আসলে কতটুকু এটা রাত্রে যে রেমালের যে পরিস্থিতি, রাতে এই ঝড়টি মানে রূপ লাভ করবার যেহেতু সম্ভাবনা দেখা দিয়েছে, এখনো পর্যন্ত গভীর নিম্নচাপ হিসাবে তার রূপ লাভ করেছে, কিন্তু এই পানি কিন্তু 2 থেকে 3 ফিটের বেশি বেড়েছে। এটি কিন্তু পরিস্থিতি যদি আরো অস্বাভাবিক হয় সেটি কোন জায়গায় যে পৌঁছবে সেটি কিন্তু এখানকার মানুষরা এবং এখানকার যেসব পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তারা কিন্তু বলতে পারছে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে তার সর্বোচ্চ চেষ্টা মানুষকে রক্ষার জন্য যে চেষ্টা করা দরকার তা কিন্তু করা হবে এবং 400 জায়গায় এবার প্রথম 800 স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্রকে খুলে পরিষ্কার করে প্রস্তুত করা হয়েছে। এই ছিল সর্বশেষ অরিন সাতক্ষীরার। এরপরে উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আপনার মাধ্যমে আবারও ফেরত এসে আপনাকে জানাতে পারবো আশা রাখছি। এই সর্বশেষ অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার সবশেষ কি খবরাখবর রয়েছে আপনার কাছে, জানাবেন।
অরিন, আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি বরিশাল ডিসি ঘাট, স্পিডবোট ঘাট বলা যায় এটিকে, এবং এই জায়গা থেকে কিন্তু অভ্যন্তরীণ যে রুটগুলো, বিশেষ করে ভোলা এবং মেহেন্দিগঞ্জ সহ আশেপাশের অন্যান্য বিভিন্ন নদীমাতৃক যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে কিন্তু স্পিডবোট চলাচল করে থাকে। এবং আমি এখানে এসে যেটা দেখেছি যে একটি সতর্ক বার্তা আসলে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর চেয়ে বেশি আসলে আর কিছু জানানো হয়নি। এবং এখান থেকে প্রতিদিনের মতোই কিন্তু আসলে স্পিডবোট গুলো চলে যাচ্ছে। এবং বরিশালের আবহাওয়ার কথা যদি একটু বলি, এই যে একটি ঘূর্ণিঝড় আসছে, সেই ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে যে ধরনের আসলে আবহাওয়া মানে হওয়ার কথা ছিল, বিশেষ করে একটু বৃষ্টিপাত বেশি কিংবা ঝোড়ো হাওয়া কিংবা মেঘ, সেই ধরনের কিন্তু কোনো অবস্থাই এখন পর্যন্ত বরিশালে দেখা যায়নি। বরিশালে কিন্তু সকালে 12টার দিকে খানিকটা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু তারপর থেকেই কিন্তু রৌদ্রোজ্জ্বল একটা দিনই বলা যায়। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যেও যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বারবার করে বিভিন্ন ভাবে আসলে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তো সেই প্রেক্ষিতে অন্যান্য জেলার মতো পার্শ্ববর্তী যে সমুদ্র উপকূলবর্তী জেলা আছে, সেই জেলার মতো বরিশাল জেলার যিনি জেলা প্রশাসক, তিনি কিন্তু এই যে দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি আছে জেলার, তাদেরকে নিয়ে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা করেছেন সকালে। এবং তার প্রেক্ষিতে কিন্তু আসন্ন যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের প্রস্তুতিমূলক সকল পদক্ষেপ কিন্তু তিনি গ্রহণ করেছে বলেই আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে আরো জানিয়েছেন যে এই বরিশাল জেলার যে 538টি সাইক্লোন শেল্টার আছে, সেইগুলো কিন্তু আসলে প্রস্তুত করা হচ্ছে। একই সাথে আজ বিকেল থেকে যে নদী তীরবর্তী যেই জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে মাইকিং করা হবে। এবং একই সাথে দুর্যোগ যদি শুরু হয়, ঘূর্ণিঝড় যখন শুরু হবে, তখন যেন সবাই দ্রুত আশ্রয় কেন্দ্রে যায়, সে ব্যাপারেও কিন্তু আসলে পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে কিন্তু আমরা আসলে যেটা জেনেছি যে এই ঘূর্ণিঝড়ের সাথে একটা জলোচ্ছ্বাস, 7 থেকে 8 ফুট উচ্চতা একটা জলোচ্ছ্বাস আসতে পারে। ওই জলোচ্ছ্বাস মোকাবেলায় কিন্তু মোটামুটি সচেতনামূলক যে পদক্ষেপ, সেগুলো কিন্তু ইতিমধ্যে বরিশাল জেলা প্রশাসন নিয়েছে। তো এই ছিল আমার কাছে এই আসন্ন যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের ব্যাপারে বরিশাল থেকে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান নিয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঘূর্ণিঝড়ের অবস্থান নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? যে রিমাল, সেটি কিন্তু আসলে আপনার ঠিক আগামীকাল 12টা নাগাদ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে যে আজকে 9টার সময় তারা যে আবহাওয়ার যে তথ্য পাবেন, সেটি দ্বারা আসলে বোঝা যাবে যে আজকে রিমাল রূপে যে ঘূর্ণিঝড়টি আসলে আপনার পুরোপুরি ঘনীভূত হয়ে যে রিমাল রূপে আপনার আবির্ভূত হবে, সেটি কিন্তু আসলে তারা কিন্তু আজকে 9টার অনুযায়ী আপনার তথ্য পাওয়া যাবে। তবে তারা আবহাওয়া দপ্তরের যে পরিচালক, তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন আপনার এই রিমাল যে ঘূর্ণিঝড়টি, এটি কিন্তু আসলে খেপুপাড়া থেকে আপনার বেশি আঘাত হানবে এবং এটি আপনার ভারতের অংশ থেকে কিন্তু কম আঘাত আনার কথা রয়েছে। এবং এটি এছাড়া কিন্তু আপনার প্রতিটি সমুদ্র বন্দরকে আপনার প্রায় 1 নম্বর যে সমুদ্র সংকেত রয়েছে, সেটি কিন্তু সতর্ক সংকেত রয়েছে, সেটি কিন্তু নামিয়ে আর কি আপনার 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা একজন আবহাওয়াবিদের সাথে একটু কথা বলবো। আপনাদের এই যে রিমাল, এটি আসলে এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এবং সমুদ্র বন্দর থেকে আসলে কত দূরবর্তী রয়েছে এটি? আপনাকে ধন্যবাদ। দেখুন, আমরা আপনাদেরকে প্রায়শই বলে আসছি যে এখন পর্যন্ত সে ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি। সে গভীর নিম্নচাপ আকারে এখনও আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে গিয়ে ওই অবস্থান করছে একই এলাকায়, এবং এটি গড়ে প্রায় 400 কিলোমিটার দূরে রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের উপকূল থেকে। তো আমরা আশা করি যে আজকে মধ্যরাত নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে আপনারা জানেন যে বঙ্গোপসাগরে থাকাকালীন কোনো সিস্টেম ক্ষণে ক্ষণে তার চরিত্র পরিবর্তন করে, তার শক্তিমাত্রা পরিবর্তন করে, কখনো স্লোলি ইন্টেন্সিফিকেশন হয়, কখনো র্যাপিড ইন্টেন্সিফিকেশন হয়। সেই কারণে আমরা 6 ঘন্টা পরপর আপনাদেরকে স্পেশাল বুলেটিন দিয়ে যাচ্ছি। তবে আমরা আশা করি এখন যে শক্তিমাত্রা এবং এখন যে পরিস্থিতি, তাতে আজকে রাত 9টার পরে, 9টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
আর যে সতর্ক সংকেত দেখাতে বলেছে সেটা যদি বলেন আসলে কত নম্বর সতর্ক সংকেত? দেখুন, এখন পর্যন্ত সকল সমুদ্র বন্দর সমূহকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এই যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আরও বৃদ্ধি পেতে পারে। আর কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে? দেখুন, একটি ঘূর্ণিঝড় যদি রূপ নেয় তখন উপকূল অতিক্রম করার সময় অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট থাকে। এর সাথে থাকে দমকা বাতাস এবং জোড়ো হাওয়া, কখনো কখনো ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এর সাথে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা থাকে। যদি ভারী বৃষ্টিপাত হয় তখন এর সাথে বিভিন্ন রকম নিয়ামক আরও যোগ হতে পারে। যেমনটি শুনছিলেন যে আসলে আপনার বৃষ্টিপাতের আগামীকাল আপনার প্রায় যে এই 24 ঘন্টায় কিন্তু প্রায় আপনার 300 থেকে 310 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু আসলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটি কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে আসলে উপকূলবাসীদের কিন্তু আসলে একেবারে আপনার নির্দিষ্ট জায়গাতে যেখানে আপনার একেবারে নিরাপদ আশ্রয় যাতে চলে যেতে পারেন সেই কারণে আর কি তারা কিন্তু বারবার সতর্ক করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর থেকে। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দর্শক, আপনারা দেখছিলেন ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপকূলীয় এলাকাগুলোতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারে উপকূলীয় জেলা বরগুনা এবং পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরগুনা থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ, বরগুনায় কি ধরনের প্রস্তুতি দেখছেন আপনি এই রিমালকে ঘিরে? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা নদীবন্দর এলাকায়। সাগরের যে সৃষ্ট যে লঘুচাপটি সেটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির নাম হবে রেমাল। এবং ইতিমধ্যে কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত নামিয়ে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং উপকূলে এক ধরনের গুমোট আবহাওয়া বিরাজ করছে গতকাল থেকেই। এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যেটি উপকূলে আঘাত হানতে পারে। মানুষের স্বাভাবিক কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 12টায় এক ধরনের প্রস্তুতি সম্মেলন করা হয়েছিল, সেখান থেকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি, বরগুনায় প্রায় 637টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রায় 2 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারবে এবং সিপিপি রেড ক্রিসেন্ট সহ সংশ্লিষ্ট প্রায় 10,000-এরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে, যারা ঘূর্ণিঝড়ের পূর্বে এবং পরবর্তী সময়ে যে উদ্ধার তৎপরতা চালাবেন। এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও যে তথ্য পেয়েছি সেটির মধ্যে হচ্ছে প্রায় 422 মেট্রিক টন খাদ্যশস্য প্রস্তুত রয়েছে এবং শিশু খাদ্যের জন্য 10 লাখ টাকা এবং গোখাদ্যের জন্য প্রায় 10 লাখ টাকা কিন্তু বরাদ্দ রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় আঘাত হানার পরে যদি ব্যাপক হারে মানুষ এবং জানমালের ক্ষতি হয় তখন কিন্তু সেই ক্ষতির হাত থেকে এবং মানুষকে উদ্ধার করার জন্য প্রায় 49টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। এবং বরগুনার চারিপাশে যেহেতু বেড়িবাঁধ প্রায় 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধের অনেক বেড়িবাঁধ আছে নাজুক এবং ঝুঁকিপূর্ণ, যেগুলো অধিক উচ্চতায় জোয়ার আসলে সেগুলো ভেঙে যেতে পারে এবং সে কারণে পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় 8000 জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে এবং যাতে তাৎক্ষণিক কোনো জায়গা থেকে বেড়িবাঁধ ছুটে গেলে যাতে সেই মেরামত করতে পারে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, ঘূর্ণিঝড়ের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আচ্ছা অরিন, মূলত প্রথমেই বলে রাখি যে ঘূর্ণিঝড়ের জন্য প্রশাসন থেকে শুরু করে মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবকরা সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করার জন্য। তবে সার্বিক আবহাওয়া যে অবস্থান, রৌদ্রোজ্জ্বল একটি দিন এবং প্রচন্ড গরমের ভিতর সাধারণ মানুষটা অনেকটাই বুঝতেছে না কি কোন পর্যায়ে আছে এই রেমাল ঘূর্ণিঝড়টা হবে। তবে জেলা প্রশাসন থেকে কিন্তু বিকাল 4:30টায় কিন্তু ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা কিন্তু ইতিমধ্যে আহ্বান করা হয়েছে এবং আমি এখন জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত আছি এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান সভাপতিতেই এই সভাটা অনুষ্ঠিত হবে। আমি বলে রাখি যে পিরোজপুরে কিন্তু 295 সাইক্লোন সেন্টার ইতিমধ্যে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যে ঝড়ের যদি কোনো দেখা দেয়, ঝড় দেখার পর যেন উপকূলীয় অঞ্চলের মানুষ যেন সাথে সাথে কি হচ্ছে যে এই আশ্রয় সেন্টারগুলো যেন উপস্থিত হয়ে এবং আশ্রয় নিতে পারে। এছাড়া বেশ কিছু মেডিকেল টিমও কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য। আমি একটু কিছু বলে রাখি যে পিরোজপুরের
নদীবেষ্টিত একটি জেলা এবং হচ্ছে যে এই জেলায় হচ্ছে যে ইন্দুরকানী এবং মঠবাড়ি উপজেলাটা একটু নদীর পাশে এবং এখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু ইতিমধ্যে বাঁধের চেষ্টার জন্য বেড়িবাঁধের দেওয়ার কাজ তৈরি করেছেন। তবে আজকে সকালে ওই এলাকায় আমি যাওয়ার পরে সেখানে বেশ কিছু লোক অভিযোগ করে বলছেন যে বাঁধটি তৈরি করা হচ্ছে সেটা তুলনামূলক অনেকটাই দুর্বল বাঁধ এবং এটা নিয়ে অনেকেই অনেক প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে পিরোজপুরের যে সিপিপির যে সদস্যরা আছে মঠবাড়িয়া অঞ্চলে যে সিপিপি যারা আছে প্রায় 2420 জন সিপিপি কিন্তু তারা প্রস্তুত আছে ইতিমধ্যে কিন্তু যে তাদের কাজের জন্য। এবং আমরা একটা কথা বলে রাখি যে প্রশাসন থেকে বলা হয়েছে যে এই রেমাল ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে নেওয়া শুরু করেছেন এবং বিশেষ করে জেলা প্রশাসক সাইক্লোন সেন্টার হতে শুরু করে শুকনো খাবার এবং মেডিকেল টিম এবং দুর্যোগ যদি যে ঘূর্ণিঝড়টা যদি আঘাত হানে এর পরবর্তী পর্যায়ে যে ত্রাণের ব্যবস্থা হতে শুরু করে সার্বিক সকল ব্যবস্থাই কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে নেওয়া আছে। ওরেন মূলত ঘূর্ণিঝড়ের যে অবস্থা, আবহাওয়া সংবাদ এবং সার্বিক প্রস্তুতি কিন্তু সকল নেওয়া আছে। তবে সার্বিক আবহাওয়ার কারণে কিন্তু স্থানীয় লোকজনের অতটা সতর্ক এখন পর্যন্ত নয়। আরেকটা বিষয় বলে রাখি যে উপকূলীয় জেলা হিসেবে যে বেশ কিছু সমুদ্রের মাছ ধরা ট্রলার কিন্তু সমুদ্রে থাকার কথা থাকলে বর্তমানে নাই, যেহেতু সমুদ্রে মাছ ধরার ইতিমধ্যে বন্ধ আছে এবং সেই জন্য যে ট্রলার এবং জেলার সব উপকূলে থাকার কারণে অনেকটি ঝুঁকি কম আছে এই জেলেদের ব্যাপারে। এই ছিল আমার সর্বশেষ। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে আজ ফের অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে কলকাতার বাগজোলা খালে তল্লাশিতে নামে পুলিশ। অভিযানে ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। সঙ্গে রাখা হয়েছে আটক কসাই জিহাদকে। এর আগে শুক্রবার দিনভর দক্ষিণ 24 পরগনার পোলেরহাট থানার কৃষ্ণমাটি খালে তল্লাশি চালায় পুলিশ। তবে এমপি আনারের দেহাবশেষ মেলেনি। পশ্চিমবঙ্গের সিআইডি জানায়, আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে 10 দিন আগে আনারকে হত্যার পর তার শরীর থেকে হাড় মাংস আলাদা করেন জিহাদ। পরে ফ্ল্যাট থেকে ট্রলিতে ভরে মাংস ও হাড় কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন, তিনি সহ 4 জন মিলে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করেছেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে ভারত যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের আগেও এমপি আনারকে হত্যার পরিকল্পনা ছিল এমন তথ্য পেয়েছেন তারা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বেশ কয়েকদিন পার হলেও এখনও উদ্ধার সম্ভব হয়নি তার মরদেহ। এদিকে এই ঘটনায় জোর তদন্ত চালাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। ঘটনার তদন্তে কলকাতার 4 সদস্যের টিম তদন্ত শেষে আজই ভারত চলে যাওয়ার কথা জানান ডিবি প্রধান। আগামী 24 ঘন্টার মধ্যে ডিবি প্রধান হারুন রশিদের নেতৃত্বে আব্দুল আহাদ এবং সাইদুর রহমান সহ 3 সদস্যের একটি ডিবি তদন্ত দল কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানান হারুন রশিদ। আমাদেরকে বলেছে যে আমাদের জন্য 3-4 সদস্য টিম আমরা যেন যাই। সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। আমরা মনে করি যে আমাদের একটা টিম যেখানে কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। আনোয়ার হত্যায় মূল মাস্টারমাইন্ড শাহিনের নেতৃত্বে 2টি দল কাজ করেছে বলে জানান ডিবি প্রধান। তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অত দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে। তখন এখানে তারা উচ্চা ছিল যে 2 দিন রাখবে, রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা। এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পূর্বশত্রুতার জেরে আর্থিক লেনদেন সংক্রান্ত কিংবা রাজনৈতিক বিষয়ও থাকতে পারে। তবে এসব বিষয় জানতে তদন্ত চলছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
বারবার তারিখ ঘোষণা করেও সম্মেলন করতে ব্যর্থ হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। গেল 1 দশক আগে গঠিত হয় কমিটি, তারপর আর হয়নি মহানগরের কমিটি। ফলে নেতাকর্মীদের বড় অংশই হতাশ। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন অক্টোবরে হবে সম্মেলন, ত্যাগী নেতাদের নিয়েই করা হবে নতুন কমিটি। বিতর্কিত কেউই থাকবে না এবারের কমিটিতে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঢাকা মহানগর আওয়ামী লীগের পরে দলের সবথেকে গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে ধরা হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে। অতীতে আন্দোলন সংগ্রামে নগর আওয়ামী লীগ অনেক বেশি ভূমিকা পালন করেছিল। দীর্ঘ 1 দশকে নতুন করে সম্মেলন না হওয়ায় সাংগঠনিকভাবে অনেকটাই ঝিমে পড়েছে এই ইউনিটটি। টানা 4 মেয়াদের ক্ষমতার দ্বন্দ্ব আর গ্রুপিংয়ে বেশি সময় পার করেছে বন্দরনগরের আওয়ামী লীগ। এখনো বাকি রয়েছে ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটি। বারবার ঘোষণা দিয়েও সম্মেলন না হওয়ায় হতাশ তৃণমূলের নেতাকর্মীরা। নেতারাও চান সম্মেলন। এগুলো রাজনীতিতে স্বীকৃত বিষয়, যেহেতু এখানে আমাদের মধ্যে এমন কিছু নাই যেটা প্রতিহিংসামূলক। প্রতিযোগিতা আছে, কয়েকজন আছে, সবাই তার পেছনে হবে, সবাই পিছিয়ে যাবে, সবাই তোমার আওয়ামী লীগের হাজার হাজার প্রতিনিধি। এখানে আমরা 70-71 জন লোক প্রতিযোগিতা প্রতিহিংসা। নেত্রী বারবার বলছেন তৃণমূল পর্যায়ে সম্মেলনগুলো শেষ করতে হবে, সেই কারণে আমরা সম্মেলনের তারিখ দিয়েও সম্মেলন করতে পারি নাই। আর যেটা আপনি বলছেন 2টা বল হয়, সেটা লুকোচুরির কিছু তো নেই, সেটা সবাই জানে। হ্যাঁ, এটা তো স্বাধীনতার পূর্বে এবং পরবর্তীতে তখন এই অবস্থায় ছিলেন এবং বর্তমানেও একেবারে নাই বললে আমি সেটা আপনিও বিশ্বাস করবেন, আমিও বিশ্বাস করবো। এদিকে দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন চলতি বছরের শেষের দিকে হতে পারে সম্মেলন। নেতৃত্বে দেখা মিলবে দীর্ঘদিনের ত্যাগী পরিশ্রমী নেতাদের। বিতর্কিত অনেকেই বাদ পড়বেন এবারের সম্মেলনে। চট্টগ্রাম মহানগরে 20টা কমিটি করলেও যোগ্য নেতা অভাব হবে না। তো সেখানে মাননীয় নেত্রী সব দিক বিবেচনা করে তিনি একটি সদয় সিদ্ধান্ত নেবেন। সেভাবে আশা করি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি গঠিত হবে। এইখানে রাজনীতিতে চট্টগ্রামে যারা দীর্ঘদিন আছেন, দীর্ঘদিন যারা পরিশ্রম করছেন, তাদের প্রতি একটা মূল্যায়ন তো মাননীয় নেত্রী করবেন এবং সেক্ষেত্রে মাননীয় নেত্রী বিভিন্নভাবে চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দকে বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে দিয়েও মূল্যায়ন করেছেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠন হয় 2013 সালের 14 নভেম্বর। 2017 সালে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর কমিটির সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী পান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব, কিন্তু সম্মেলন আর হয়নি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 27টি পরিবারের জন্য সেলাই মেশিন বরাদ্দ হলেও তাদের ডেকে এনে শুধু ছবি তুলে খালি হাতে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। এ ঘটনায় এলজিইডির রাজশাহী বিভাগীয় অফিসে লিখিত অভিযোগ করেন ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাহনাজ খাতুন। তবে অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্ট প্রকৌশলী। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা মিম আক্তার সংসারে সচ্ছলতা ফেরাতে একটি সরকারি সেলাই মেশিনের আশায় জনপ্রতিনিধির কাছে জাতীয় পরিচয়পত্র ও ছবি জমা দেন। তবে ভাগ্যে জোটেনি সেই সেলাই মেশিন। 15 দিন আগে উপজেলা এলজিইডি কার্যালয় থেকে ডেকে নিয়ে সামনে সেলাই মেশিন রেখে ছবি তুলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই নারী। আমি যদি মেশিনের কাজটা করতে পারতাম তাহলে আমাদের দুঃখটা ঘুচাতো। আমরা এমন ভাবে ছবি তুলে যে মেশিনটা আমাদের দিয়ে দিবে, তখন তো আমরা খুশি হলাম যে আমাদের মেশিন দিবে। দেওয়ার পরে ছবি টবি সব তোলার পরে মেশিন আবার নিয়ে চলে গেল। শুধু মিম আক্তার নয়, উপজেলার অন্তত 11 নারীকে উপজেলায় ডেকে সেলাই মেশিনগুলো সামনে রেখে স্বাক্ষর নিয়ে ছবি তুলে বাড়ি পাঠিয়ে দেন এলজিইডি প্রকৌশলী আসহাবুর রহমান। মেশিন দিব কে ডেকেছিল ভাই, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিল, ছবি নিল, সহি নিল, ছবি তুলেও ফের কয়েছে পরে দেওয়া যাবে, চলে যাও তোমরা। দেশ ফের গেলাম দেবে শাহনাজা পাকে বলে গেলাম, দেখো যে আপনাদের মেশিন পাওয়া যাবে না, আপনারা চলে যাও। একই প্রকল্পের আওতায় সেলাই মেশিন পেয়েছেন উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের মৌসুমী খাতুন। তবে এটি একেবারেই নিম্নমানের বলে অভিযোগ তার। ভালো না, 3-4 নম্বর কাজ তো করছে না, সুতা কেটে দিচ্ছে খালি। এলজিইডির এমন প্রতারণার বিচার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
সে কিন্তু গোপনে বিতরণ করেছে, আমি কিন্তু বিষয়টা জানিও না। জেলা নির্বাহী প্রকৌশলীর কোনো যোগ সাজস আছে, কারণ আমি তার বারবারই ক্রাইমের অভিযোগ করি কিন্তু উত্তর পাই না। তবে অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলছেন এলজিইডির এই কর্মকর্তা। যারা যারা পেয়েছে তারা যেন বলে যে পাইনি, এই জন্য বলাচ্ছে আর কি সবাইকে। এ দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সরকারের বরাদ্দকৃত অর্থে মানসম্মত সেলাই মেশিন বিতরণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমে উঠেছে উপজেলা নির্বাচনের শেষ সময়ের প্রচারণার খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, শেষ সময়ের প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন কুমিল্লা ৬ষ্ঠ জেলা পরিষদ নির্বাচন আসলে আমরা দেখেছি আগে ২৯ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে ব্যালটের মাধ্যমে। তবে একটু জানাই কুমিল্লা ৪টা উপজেলা আসলে নির্বাচন হতে যাচ্ছে, তবে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত দেখিনি। সুষ্ঠুভাবে আসলে সকল আসলে নির্বাচন পরিচালনা করছেন সকল প্রার্থীরা। আমি যেটু কথা বলতে চাই, আসলে আবু তৈব ওপি যে নিয়ে আসলে ঘোরামত প্রতীক নিয়ে আসলে নির্বাচন করছে কুমিল্লা বাংলা উপজেলা থেকে। আসলে আপনি একজন উদীয়মান আমরা ফ্যামিলি রাজনীতির ফ্যামিলির ছেলে, আপনি সেই দিক থেকে আপনি আসলে আপনি যদি উপজেলা পরিষদের স্যাম নির্বাচন তাহলে কি ধরনের পরিস্থিতি রাখছেন জনগণের জন্য, কি উন্নয়ন করেন প্রথম নির্বাচিত হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা একটি বর্ডার বেল্ট, আমরা দীর্ঘদিন যাবত এটা অনুন্নত এলাকা ছিল। আমরা এই এলাকার রাস্তাঘাট, পোল কালভার্টের প্রতি বেশি প্রথমে আমাদের নজর থাকবে। আর যেহেতু আমরা একটি বর্ডার বেল্ট, এখানে স্কুল কলেজ বা বৃহৎ শিল্পী প্রতিষ্ঠা করার জন্যই আমার প্রচেষ্টা থাকবে। আর মাদক থেকে এই সমাজকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আমার কার্যকলাপ থাকবে। আপনাদের বামনপাড়া উপজেলা পরিষদ আমরা দেখেছি বিভিন্ন রাস্তাঘাট আসলে অনেক ভাঙ্গা, এই ক্ষেত্রে আপনার প্রথম করণীয় কি থাকবে? রাস্তাঘাট উন্নয়নের বিষয়ে আপনি কি বলবেন? আমাদের প্রথম কাজটুকু হচ্ছে, আমরা এই বিগত দিনে আমরা দেখেছি আমাদের এই উপজেলার এই যে রাস্তাঘাটগুলো হয়েছে, আমাদের বরাদ্দর স্বল্পতার কারণে এই রাস্তাগুলো সময় মতো সমাপ্ত হতে পারে নাই। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকটি রাস্তার পাশে আমাদের খালের ব্যবস্থা আছে, পুকুর বা খাল। এই বিষয়গুলো আমরা একটু বড় বরাদ্দ না পেলে এই রাস্তাগুলো হচ্ছে না। বিগত দিনে আমার বাবা মরহুম আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব এই উপজেলার চেয়ারম্যান ছিলেন। আমরা তখন থেকে দেখেছি এই কাজগুলোর জন্য যে বরাদ্দগুলো দরকার ছিল সেগুলো স্বল্পতার কারণে আমরা করোনা মহামারীকালীন সময় আমার বাবা এই উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী আমার চাচা এই উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় করোনাকালীন সময়ের কারণে আমাদের এই বরাদ্দগুলো আসেনি। আমাদের চিন্তা থাকবে সরকারি বরাদ্দ এনে এই রাস্তাগুলোর দ্রুত সংস্কার করার জন্য। কোন কেন্দ্র আপনি ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা? কেন্দ্র ঝুঁকিপূর্ণর বিষয়টুকু হচ্ছে, আমরা যারাই প্রার্থী হয়েছি আমরা সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে। আমরা ঝুঁকিপূর্ণর কথা বলবো না। কিছু প্রার্থী তার প্রভাবটুকু খাটাতে চাইবে। আমি সেই বিষয়ে আসলে যারা আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, আমরা ভোটের মাধ্যমে এই জায়গাটাতে যেতে চাই। নির্বাচন যেটা বলছিলেন উনি চাচ্ছেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগে ২৯ মে। তবে একটা জানি কুমিল্লার যে পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং যারা নির্বাচন কমিশন জানিয়েছে কুমিল্লা অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে আসলে প্রতিটা এলাকায় নিরাপত্তা চাদরে তারা আজকে আমার সাথে কথা বলেছেন পুলিশ সুপার। উনি জানিয়েছেন কুমিল্লার কোনো কেন্দ্রে যাতে কোনো সমস্যা না হয় এবং প্রতিটা কেন্দ্রে ৩টা কেন্দ্রে একজনের ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার কথা রয়েছে। আসলে সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা জমজট প্রচারের মধ্যে দিয়ে কুমিল্লা ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের যে নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আরেকটু জানি সাধারণ ভোটার যারা বলেছেন সুষ্ঠু অবাধ পরিবেশ যদি থাকে তাহলে কুমিল্লা যে নির্বাচন রয়েছে তা আসলে মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং স্বচ্ছন্দ সব ভোট প্রয়োগ করবে। আসলে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। অরিন, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, কেমন দেখছেন শেষ সময়ের প্রচারণা এবং প্রার্থী ও ভোটাররা কি বলছেন? অরিন, লক্ষ্মীপুরের ৩য় দফায় ২৯শে মে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে লক্ষ্মীপুর চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একজন আবুল কাশেম চৌধুরী আনাস প্রতীকে, তিনি ২ দিন আগে নির্বাচন থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এক্ষেত্রে নির্বাচনটা অনেকটা আমেজ কমে গেছে। তো আমরা যে নির্বাচন
নির্বাচনে যে ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমরা এই মুহূর্তে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে কথা বলবো, যিনি উড়োজাহাজ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। যে আপনি নির্বাচন করছেন, কিরকম গণসংযোগে কিরকম সাড়া পাচ্ছেন, আপনার নির্বাচনের প্রতিশ্রুতিটা কি? আসসালামু আলাইকুম। আমি 29শে মে যে নির্বাচন, ওই নির্বাচনে আমি উড়োজাহাজ প্রতীক নিয়ে ভোট করতেছি। নির্বাচনে আমি গণসংযোগ অব্যাহত আছে, কিন্তু আমি নির্বাচনে প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি, কিন্তু নির্বাচনী চেয়ারম্যান প্রতিযোগিতায় যে হওয়ার দরকার ওরকম হয় না বিদায় মানুষের ভিতরে এখনো নির্বাচনমুখী মানুষ, তবে 2-1 দিনের ভিতরে মানুষ আমার সম্ভবত কেন্দ্র যাবে, ভোট দেবে। আমি নির্বাচনী একজন সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন থেকে এই উপজেলায় কাজ করে যাচ্ছি। আমার নির্বাচনী কিছু ইশতেহার আছে, নির্বাচনে শিক্ষার উপর, এমনকি সুপেয় পানি যে আমাদের আর্সেনিক মুক্ত, আমরা উপকূলীয় অঞ্চলে মানুষ, উপকূলীয় অঞ্চলে আমরা আর্সেনিক মুক্ত পানির, সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আমি উপজেলা প্রশাসন সাথে কাজ করে যাব, শিক্ষা প্রসারে কাজ করে যাব, এবং আমি যুবকদের জন্য খেলাধুলার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবো। আমি উপজেলা বিভিন্ন সমবায় সমিতি এবং উপজেলা বিভিন্ন সংস্থার যে উন্নয়নমূলক কাজ এবং সমাজসেবী যে সংগঠনগুলো তাদেরকে নিয়ে কাজ করার বদ্ধপরিকর। উপজেলায় শিক্ষা প্রসারে বদ্ধপরিকর। উপজেলায় কৃষিখাতে যেন আমাদের সরকার যে কৃষিখাতকে 100% উন্নয়ন দেশ হিসেবে রূপান্তরিত করার যে প্রত্যয়, আমি এই তার করে যাব। ধন্যবাদ মামুন রশিদকে। তিনি জানাচ্ছেন যে আসলে যে উপজেলা নির্বাচনে ভোটারদের আগ্রহ কম এবং ভোটারদের উপস্থিতি কম হবে বলে প্রার্থীরা ধারণা করছে। অরিন, এ ছিল লক্ষ্মীপুর থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর এবং কুমিল্লার উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ।